একজন মানুষ একদিন ঘুম থেকে উঠে ডিসাইড করে ফেলে আমি একটা খুন করব। কোনো ক্রোধ না, জাস্ট একটা শান্ত ঠান্ডা ডিসিশন। আর ডিসিশনটা নেওয়ার পর একটা অস্বাভাবিক আলস্য তার ভিতর ভর করে ফেলে। এইটা কোনো থ্রিলার না, এটা কোনো ক্রাইম নভেল না, এটা হুমায়ুন আহমেদের একটা রোমান্টিক উপন্যাস, পাখি আমার একলা পাখি। এইটা একটা ট্রমা, ডিসপেয়ার, সেলফ ডিস্ট্রাকশনের একটা সাইকোলজিক্যাল রোম্যান্টিক নভেল। এটা আমার মতে হুমায়ুন আহমেদের সবচেয়ে আন্ডাররেটেড অ্যান্ড ডিস্টার্বিং নভেলগুলোর একটা। কিছুদিন আগেই ছিল হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। সো এই উপলক্ষে এই ভিডিওটা আমার প্রিয় বাংলাদেশি লেখকের জন্য একটা ছোট্ট ট্রিবিউট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সপ্তর্ষি অ্যান্ড টুডে আই এম হিয়ার উইথ অ্যানাদার বুক নেমড পাখি আমার একলা পাখি বাই হুমায়ুন আহমেদ। অ্যাপারেন্টলি আই ফিগার্ড আউট আমার পুরা স্ক্রিপ্ট মুখস্থ করা পসিবল না আমার দ্বারা, সো আই এম রিসোর্টিং টু ভয়েস ওভার। কানে ইয়ারফোন লাগিয়ে নিজের কাজ করতে করতে আমার বক বক শুনতে পারেন, or you can watch me have my green tea and studying while we dive into the characters and the story of পাখি আমার একলা পাখি। পাখি আমার একলা পাখি হচ্ছে রঞ্জু আর তার পাখির গল্প, যার নাম হচ্ছে রূপা। ওরা 8 মাসের একটা ম্যারিড কাপল। এই ভিডিওতে আমি পুরো নভেল বলবো না, কিন্তু গল্পটা বুঝতে যতটুকু কনটেক্সট দরকার সেটুকু অবশ্যই থাকবে, সো স্পয়লার ওয়ার্নিং। গল্পটা শুরু হয় একটা খুব অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে। রঞ্জু ঠিক করে সে রূপাকে খুন করবে। না, এটা কোনো ক্রোধের মাথায় নেওয়া সিদ্ধান্ত না, সে লিটারালি পারফেক্ট ক্রাইমের একটা প্ল্যান করতে থাকে। এমন একটা খুন যেখানে কোনো উইটনেস থাকবে না, কোনো এভিডেন্স থাকবে না, কোনো ট্রেসও থাকবে না। বাট এমনটা কেন? কিভাবে একটা মানুষ যে নিজের বউকে পাগলের মতো ভালোবাসে, সেই মানুষই আবার তাকে খুন করার প্ল্যান করতে থাকে? রঞ্জুর এই সিদ্ধান্তটা বোঝার আগে আমাদের জানতে হবে সে আসলে কেমন মানুষ। রঞ্জু ছোটবেলা থেকেই ছিল খুব ইন্ট্রোভার্টেড। নিজের মতো থাকা, মানুষকে অ্যাভয়েড করা, এটাই ছিল রঞ্জু। গল্পে তার মা বাবা ভাই বোন থাকে, কিন্তু তাদের সাথে রঞ্জুর সম্পর্কটাও কখনোই ক্লোজ ছিল না। তার একটা মাত্র বন্ধু ছিল যার নাম শফিক, আর সেই বন্ধুত্বটাও রঞ্জুর নিজের ডেফিনেশনে, যাকে সে একটু সহ্য করতে পারে, সেটাও মাঝে মাঝে। মিন্স তার পুরো ফ্যামিলি ছিল, একজন বন্ধু ছিল, কিন্তু তার জগতে সে ছিল একেবারেই একলা। এই গল্পের প্রথম গাটপাঞ্চ হচ্ছে একাকিত্ব শুধু একটা খালি ঘর থেকে আসে না, ভরা ঘরেও একাকিত্ব থাকে, যেখানে সবাই আছে কিন্তু কেউ নেই। তারপর একদিন তার জগতে আসে রূপা, আর সেই দিন থেকে আস্তে আস্তে রঞ্জুর পুরো পৃথিবীটা একজন মানুষকে ঘিরে ঘুরতে শুরু করে। রূপাকে শুধু সুন্দরী বললে কম বলা হবে। রঞ্জুর বর্ণনায় রূপা এমন অসম্ভব সুন্দরী একটা মেয়ে, যার সামনে হেলেন অফ ট্রয়ও হয়তো একটু ইনসিকিউর ফিল করবে। কিন্তু শুধু রূপ না, রূপার পার্সোনালিটিও ছিল খুব আনপ্রেডিক্টেবল। রূপার আচরণ ছিল বিড়ালের মতো, সারাদিন ঘুমাতে পারে, প্রিন্সেস ট্রিটমেন্ট এক্সপেক্ট করবে, আর ঘেঁষাঘেঁষি একদম অপছন্দ, কারণ তার নাকি গরম লাগে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একসাথে 8 মাস থাকার পরও রঞ্জুর মতে সে রূপাকে আজ পর্যন্ত বুঝতে পারেনি। প্রত্যেক দিন মনে হয় সে নতুন একজন মানুষের সাথে ঘুম থেকে উঠছে। আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড় সমস্যা, কারণ রঞ্জু রূপাকে যত বেশি বুঝতে চায়, রূপা ততই তার কাছে একটা রহস্য হয়ে ওঠে। মাঝে মাঝে আমরা যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাকেই সবচেয়ে কম বুঝি। রঞ্জুর পরিবারের মতে রঞ্জুর মধ্যে সেলফ রেসপেক্ট বলতে কিছুই নেই, কারণ সে রূপা ছাড়া কিছুই বুঝতো না। তার বোন মুনিয়া তো সামনাসামনি বলেই ফেলে, বউয়ের গোলাম। অ্যান্ড অনেস্টলি বাইরে থেকে দেখলে কথাটা খুব একটা ভুলও মনে হয় না, কারণ রূপা যা বলতো রঞ্জু প্রায় কোনো কথারই প্রতিবাদ করতো না। তার পছন্দ অপছন্দ, তার সিদ্ধান্ত, আস্তে আস্তে সব কিছুর সেন্টার হয়ে উঠল রূপা। কিন্তু আমার মনে হয় ব্যাপারটা এতটাও সিম্পল না। রঞ্জু রূপার প্রতি এত এক্সট্রিম লেভেলে ইমোশনালি ডিপেন্ডেন্ট হওয়াটা ভালোবাসা না, বরং তার সারা জীবনের একাকিত্ব। দুটা জিনিস দেখতে একরকম লাগলেও এক না, আর এই পার্থক্যটা বুঝতে না পারলে এই গল্পের পরের অনেক সিদ্ধান্তই পাগলের মতো মনে হবে। ইনফ্যাক্ট রঞ্জুর রূপাকে খুন করতে চাওয়ার রিজনও এটার মাঝেই বিদ্যমান। এবার আসি রূপার দিকে, কারণ রূপাকে যদি শুধু রঞ্জুর চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে সে শুধু একটা রহস্য। কিন্তু আমার মনে হয় রূপা আসলে রহস্য ছিল না, সে শুধু অন্যরকম একজন মানুষ ছিল। সে হাফ লেবানিজ অ্যান্ড হাফ বাংলাদেশি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, মনে যা মুখে তা।
মানুষকে খুশি করার জন্য আলাদা করে কথা বলা, ডিপ্লোম্যাসি করা, এসব সে কোনোদিন শিখে উঠতে পারেনি। কিন্তু তার মানে এই না যে সে নিষ্ঠুর, বরং উল্টো। একজন অচেনা রিকশাওয়ালার অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবরে সে ভেঙে পড়ে কান্না করে। বাচ্চারা তাকে অসম্ভব পছন্দ করে। আর এই দুইটা জিনিস একসাথে দেখলেই বোঝা যায় রূপার সমস্যা এমপ্যাথির অভাব না, প্রবলেমটা ছিল সে নিজেকে ফিল্টার করতে পারতো না। কিন্তু রূপাকে আসলে বুঝতে হলে আমাদের আরও পিছনে ফিরে যেতে হবে, তার মার কাছে। রূপার মা বিদেশি, তিনি ছিলেন একজন স্ট্রিপার, যাকে রূপার বাবা রেস্কিউ করে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে। এই ওয়ার্ডটা লক্ষ্য করুন, রেস্কিউ। এটা আমরা একটু পরে রূপা আর রঞ্জু সম্পর্কের মাঝেও দেখব। রূপার বয়স তখন মাত্র 12। রূপার মা যেদিন সুইসাইড করে সেদিন রাত 2টার দিকে তার মা তাকে ছাদে নিয়ে যায়। দুজন অনেকক্ষণ গল্প করে। আমি জানি না এটা একটা গিফট ছিল নাকি বার্ডেন, কিন্তু এই একটা রুফটপ কনভারসেশন রূপার বাকি সারা জীবনটা ডিফাইন করে দেয়। মানুষের দেহ আর মন আলাদা জিনিস। একটা পবিত্র হলে যে আর একটা পবিত্র হতে হবে এমন কোনো কথা নেই। বডি মানুষের ক্যারেক্টার ডিফাইন করে না। এই কথাটা শুধু একটা ডায়লগ না, এটা হয়ে ওঠে রূপার লাইফের ফিলোসফি। এজন্যই বড় হয়ে রূপা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে। নগ্ন দৃশ্য নিয়ে কোনো আপত্তি নেই বলে ডিক্লেয়ার করে। আর যখন একজন রিপোর্টার প্রশ্ন করে, আপনি কি তাহলে রাস্তা দিয়ে নগ্ন হয়ে হাঁটতে পারবেন, তখন রূপার জবাব থাকে, আমি পারবো, কিন্তু আপনি সেটা সহ্য করতে পারবেন না। আমার মতে এটা ছিল একটা আইকনিক লাইন। আর অনেস্টলি এই একটা লাইনই রূপার পুরো ক্যারেক্টার সামারাইজ করে ফেলে, উইচ ইজ একজন মানুষের বডি দিয়ে তার মোরালিটির মাপ করা যায় না। আর রঞ্জুর এসব নিয়ে রূপাকে কখনো কিচ্ছু বলে না। উপর দিয়ে মনে হবে কি অ্যাকসেপ্টিং হাজব্যান্ড, আর রঞ্জুর ফ্যামিলির মতে মেরুদণ্ডহীন বউয়ের গোলাম। কিন্তু সাইলেন্স আর অ্যাকসেপ্টেন্স এক জিনিস না, কারণ সে এই সময়েই রূপাকে মনে মনে খুন করার দিনক্ষণ ঠিক করছে। সাইলেন্স এখানে অ্যাকসেপ্টেন্স না, একটা টিকিং টাইম বম। এবার আসি ওদের বিয়ের গল্পতে। কারণ রঞ্জু আর রূপার বছরের পর বছর প্রেম করে বিয়ে হয়নি, সব কিছু হয় খুবই তাড়াতাড়ি। প্রথম দেখায় রূপা রঞ্জুকে হৈমন্তী মুখস্থ শোনাতে বলে। এই চ্যালেঞ্জটা রঞ্জুর জন্য রূপার পক্ষ থেকে স্পেশাল কিছু ছিল না, কারণ সে প্রায় ছেলেদের এমন উদ্ভট এক একটা চ্যালেঞ্জ দিত যেটা পাশ করার কোনো চান্সই থাকতো না। রূপার ধারণা ছিল চ্যালেঞ্জটা মাথায় নিয়ে তারা কয়েকদিন ঘুরবে, একটু আনকমফোর্টেবল ফিল করবে, তারপর একসময় ভুলে যাবে। রঞ্জুও তার কাছে অন্য সবার মতোই ছিল, তাই হৈমন্তী মুখস্থ করে ফিরে আসবে এটা সে কল্পনাও করেনি। আর এখানেই আমার মতে রূপার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, কারণ রূপাকে রঞ্জু মিস্টেরিয়াস বলে, কিন্তু আমার মনে হয় সে শুধু মিস্টেরিয়াস না, সে সবসময় সিচুয়েশনের কন্ট্রোল নিজের হাতে রাখতে পছন্দ করত। চ্যালেঞ্জটাও সেই কন্ট্রোলেরই একটা অংশ। রঞ্জু ফিরে আসে আর রূপার চোখের দিকে তাকিয়ে প্রায় পুরো হৈমন্তী ঠটস্থ বলে শোনায়। ওই মুহূর্তটা ওর্থ ব্লাশিং, কারণ রূপা চ্যালেঞ্জটা দিয়েছিল কন্ট্রোল রাখার জন্য, রঞ্জু চ্যালেঞ্জটা নিল সারেন্ডার করার মতো করে। তারপর একদিন হুট করে রূপা রঞ্জুকে ফোন করে, বলে আমাকে বিয়ে করবেন। রঞ্জু এক সেকেন্ডও ভাবে না, ফ্যামিলিকে জানানোর প্রয়োজনও মনে করে না, শুধু চলে যায়। আর সেই দিনই ওদের বিয়ে হয়ে যায়। কিন্তু এই বিয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা এখনও বলিনি। রূপার ফার্স্ট চয়েস ছিল শফিক। বিয়ের দিন শফিক ফোন ধরেনি, রঞ্জু ফোন ধরে, রাজি হয়, ব্যাস এইটুকুই। রূপার বিয়ে হয় রঞ্জুর সাথে, কারণ আরেকজন ফোন ধরেনি। এটা মনে প্রশ্ন জাগায়, রূপা কি আসলেই রঞ্জুকে বেছে নিয়েছিল, নাকি শুধু একজনকে বেছে নিয়েছিল যে অ্যাভেলেবল ছিল সেই মুহূর্তে? আর যদি এটাই সত্যি হয়, তাহলে বিয়েটা শুরু থেকে কার জন্য বেশি ট্র্যাজিক, রূপার জন্য নাকি রঞ্জুর জন্য? রূপার মাও এমন সাডেন ডিসিশনেই রূপার বাবাকে বিয়ে করে। এখন এটা এক্সপ্লোর করি, রঞ্জু কেন রাজি হয়। বই পড়ার সময় অনেকেরই মনে হবে রঞ্জুর এই ডিসিশনটা একটা রোমান্টিক ডিসিশন, কিন্তু আমার কাছে এটা রোমান্সের থেকে বেশি একাকিত্ব। রঞ্জু একবারও ভাবলো না আমি আমার ফ্যামিলিকে জানাবো, কারণ হয়তো তার কাছে ফ্যামিলির অ্যাপ্রুভালের চেয়েও বেশি ইম্পর্টেন্ট ছিল প্রথমবারের মতো কেউ তাকে বেছে নিয়েছে। রঞ্জুর জন্য রূপা শুধু একটা মেয়ে ছিল না, সে ছিল প্রথম মানুষ যার সাথে থাকলে রঞ্জুর মনে হতো সে আর একা না। আর যখন সারা জীবন একা থাকা একজন মানুষ হঠাৎ করে এমন একজনকে পায়, তখন সে ডিসিশন নেয় মাথা দিয়ে না, নেয় ভয় দিয়ে। ভয় আবার একলা হয়ে যাওয়ার। তারপর আসি গল্পের তৃতীয় প্রধান চরিত্র শফিকে, রঞ্জুর একমাত্র বন্ধু। শফিকও রূপাকে পছন্দ করত। পার্থক্য হচ্ছে রঞ্জু রূপাকে ভালোবাসত তার পুরো পৃথিবী হিসেবে, আর শফিক রূপাকে দেখত তার সাহিত্যের মিউজ হিসেবে। সে একজন লেখক,
তার একটা উপন্যাসে এমন একজন মেয়ে আছে যে নীল শাড়ি পরে বারান্দায় আসে, আর ভবঘুরে নায়ক প্রায় শুধু এক ঝলক দেখার জন্য তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। রঞ্জু যখন বইটা পড়ে তার মনে হয় এই চরিত্রটা অসম্ভব রকম রূপার মতো। অনেক পরে সে জানতে পারে শফিকের এই উপন্যাসটা পাবলিশ করার টাকাও দিয়েছিল রূপা। রঞ্জু এই ব্যাপারটা জানে যে শফিক রূপাকে পছন্দ করে এবং প্রতি 10 দিন পর পর রূপার দর্শনের জন্য রঞ্জুর বাসায় আসতো। কিন্তু এটা নিয়েও সে কখনো রূপাকে ডাইরেক্ট কনফ্রন্টেশন করে না। ইনস্টেড সে এটা ভিতরে রাখে আর খুনের প্ল্যানকে আরও কনক্রিট করে তোলে। পরবর্তীতে রূপা হারিয়ে যাওয়ার পর শফিক নিজেও এটা রঞ্জুকে কনফেস করে যে রূপা তার সকল সাহিত্যের মিউজ। গল্পের ক্লাইম্যাক্সে প্রথমবারের মতো রূপা রঞ্জুর সামনে নিজেকে পুরোটুকুই খুলে ধরে। রূপা জানতে পারে রঞ্জু তাকে খুন করতে চাচ্ছে। রূপা তার কারণ জানতে চায়, রঞ্জু কোনো জবাব দেয় না। রূপা বলে রঞ্জুও রূপার কাছে অদ্ভুত একটা মানুষ, আর এই জন্যই হয়তো রূপা তাকে অসম্ভব ভালোবাসে। তারপর রূপা তার মার স্ট্রিপার হিসেবে কাজ করা থেকে সুইসাইড পর্যন্ত সব অতীত বলে। তার নিজের বিশ্বাস, তার সব ভয়, সব কিছু রঞ্জুর সামনে খুলে ধরে। তারপর সে রঞ্জুকে প্রশ্ন করে, তুমি কি আমার এই সত্যটা তোমার পরিবারের সামনে বলতে পারবে? এই একটা প্রশ্নের উপর ওদের পুরো বিয়ে দাঁড়িয়েছিল। রঞ্জুর উত্তর ছিল না। অ্যান্ড অনেস্টলি এই নাটা আমার কাছে শকিং লাগেনি, কারণ বইয়ের শুরু থেকে আমরা দেখেছি রঞ্জু রূপাকে ভালোবাসে, কিন্তু রূপার ওয়ার্ল্ড ভিউটাকে কখনো একসেপ্ট করতে পারে না। রূপা তখন একটা কথা বলে যে সে এমন একজন মানুষকে খুঁজছিল যে তার পুরো সত্যটা মেনে নিবে, শুধু তার সুন্দর দিকটা না, শুধু তার ভালোবাসা না, তার অতীত, তার বিশ্বাসও, তার পুরোটা। আর আমার মনে হয় এটাই ছিল সেই দেয়াল যেটা 8 মাসের সংসার ভাঙতে পারেনি। রঞ্জু বাইরে গিয়ে যখন শফিককে বলে যে সে রূপাকে খুন করার প্ল্যান করছে, শফিক বুঝতে পারে ব্যাপারটা আর স্বাভাবিক পর্যায়ে নেই। সে রঞ্জুকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু রঞ্জু বাড়ি ফিরে এসে দেখে রূপা চলে গেছে। রঞ্জুর জন্য এটা এক্সপেক্টেড ছিল। গল্পের শেষটা কোনো ড্রামাটিক রিইউনিয়ন দিয়ে হয় না, কোনো লাস্ট মিনিট কনফেশনও হয় না, বরং রঞ্জু আর শফিক দুইজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। শফিকের নিজের উপন্যাসের নায়কের মতো প্রতিদিন এক ঝলক দেখার আশায় রূপার পুরনো বাড়ির সামনে গিয়ে একই সাইকেলের শফিক আর রঞ্জু ঘুরে আসে। যদি একবার দেখা পাওয়া যায়, শুধু এক ঝলক। কিন্তু রূপার আর কোনো খোঁজ তারা কোনোদিন পায় না। এখন প্রধান প্রশ্ন, রঞ্জু কেন রূপাকে খুন করতে চেয়েছিল? এটা কোনো হেট ক্রাইম না, এটা কন্ট্রোলের একটা আলটিমেট সিকেস্ট ফর্ম। যখন ভালোবাসাকে প্রপারলি প্রসেস করা যায় না, তখন শেষ অপশন হয়ে যায় পজিশন, একেবারে ফরএভার একটা স্ট্যাটিক ইমেজ হিসেবে, যেটা আর কখনো সারপ্রাইজ দিবে না, আর কখনো এসকেপ করতে পারবে না। রূপা হবে তার কাছে বন্দি পাখি। Throughout the novel, Ranju has one defining trait. He avoids confrontation. He never tells Rupa, আমি এটা নিয়ে uncomfortable, আমি এটা মেনে নিতে পারছি না, আমি জেলাস, আমি insecure. Instead, he bottled everything up. He would rather hurt his family members instead of confronting his own feelings. And that's a huge clue about his psychology. With every unresolving emotions piling up, তার brain এই conclusion এ আসে, I can't live if this continues. And because the source of his emotional pain is Rupa, his brain starts imagining removing Rupa instead of removing the problem. There's another layer. রঞ্জুর পুরো আইডেন্টিটি রূপাকে ঘিরে তৈরি। তার কোনো ক্যারিয়ার নাই, ক্লোজ ফ্যামিলি মেম্বার অর ফ্রেন্ড নাই। ইন শর্ট, হি হ্যাড নো ইন্ডিপেন্ডেন্ট ইমোশনাল লাইফ। সো রূপা যখন তার নিজের মাথায় বানানো ইমেজ থেকে বের হতে শুরু করে, রঞ্জুর পুরো আইডেন্টিটি কোলাপস করতে শুরু করে। নট বিকজ হি এনজয়স ভায়োলেন্স, বিকজ হি সিজ নো আদার ওয়ে টু স্টপ দ্য ইমোশনাল ক্যাওস। রাইটার এখানে রঞ্জুর চিন্তাভাবনাকে সাইকোলজিক্যাল ক্রাইসিস হিসেবে ট্রিট করে, নট অ্যাজ আ কোল্ড ব্লাডেড কিলার। মানুষ যেটা কন্ট্রোল করতে পারে না সেটা তাকে ভয় দেখায়, সে সেটাকে ডিস্ট্রয় করার কথা ভাবে। এই গল্পটা একটা মানুষের নিজের অসহায়তা, ইনসিকিউরিটি আর ভয়কে খুন করার চেষ্টা, যেটা কনফ্রন্ট করতে সে কখনো শিখেনি। অ্যান্ড দিস ওয়াজ মাই টেক ফ্রম ওয়ান অফ মাই ফেভারিট হুমায়ুন আহমেদস নভেল, পাখি আমার একলা পাখি। আমি সপ্তর্ষি, অ্যান্ড দিস হ্যাজ বিন অ্যানাদার পেজ ফ্রম মাই কোয়েশ্চেনেবল ডায়েরি। দেখা হবে নেক্সট এপিসোডে।